তৃণমূলে এখন নব তৃণমূল। ভোটার রেজাল্ট বেরোনোর এক মাসের মধ্যে ছারখার হয়ে গেল দল। তবে এখানে কি শেষ, নাকি অপেক্ষা করছে আরো কিছু? দেখাবো প্রতিবেদন। ঠিক এক মাস আগে আজকের এই দিনটা, আজকের এই রাতটা আরো স্পেসিফিক্যালি বললে আমরা বলছিলাম রাত পোহালেই নির্বাচনী ফলাফল, 2026-এর ফলাফল। সেই ফলাফল এক ফুলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সেই ফল বেরোনোর পর তৃণমূলের ভরাডুবি, আর তারপরেই এক মাস, ঘটনা বহুল এক মাস। আর বিগত এই 3-4 দিন তৃণমূল ভেঙে খান খান, একেবারে তৃণমূলেই ভাঙন। এবার তৃণমূলে কি নব তৃণমূল? এখানেই কি শেষ? প্রশ্নটা এখানে আরো জোরালো হচ্ছে। এখানেই কি শেষ, নাকি অপেক্ষা করছে আরো কিছু? এই প্রশ্ন যেমন আমার, এই প্রশ্ন দর্শকদেরও অনেকের। এই প্রশ্নের উত্তর খুঁজে আসুন। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন নিউজ রুম থেকে। কৌশিক, এখানেই শেষ নাকি আরো কিছু অ্যাওয়েটেড? না, নিউজ 18 বাংলার হাতে যে এক্সক্লুসিভ খবর, তাতে একেবারেই এখানে শেষ নয়, বরং বলা যায় পিকচার আভি বাকি হ্যায়। কেন বলছি পিকচার আভি বাকি হ্যায়? কারণ নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ খবর, বিধানসভায় যা হলো সেটাই হতে চলেছে আগামী দিনে লোকসভায়। সম্ভবত এই যে বাদল অধিবেশন আসছে, যেটা জুলাই আগস্ট নাগাদ হয়, সেখানেই হয়তো দেখা যাবে আজ বিধানসভায় যেটা হলো সেটা লোকসভাতে হতে চলেছে। তাহলে কি হলো আজ বিধানসভায় যেটা হলো? যে তৃণমূলে নব তৃণমূল, অর্থাৎ 2/3 বিধায়কের সমর্থন, তার বেশি সমর্থন নিয়েই ঋতব্রত বিরোধী দলনেতা হয়ে গেলেন। এইটা যদি লোকসভায় করতে হয় তাহলে কি করতে হবে? লোকসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা 29। এই 29-এর 2/3 মানে দাঁড়ায় সেটা হচ্ছে 20। অর্থাৎ এই 2/3 সাংসদ যদি লোকসভাতেও একজোট হয়ে যায়, সেইটাই হতে চলেছে বলে খবর। যেটা বিধানসভায় আজ হলো সেটা আগামী দিনে লোকসভাতেও হতে চলেছে। অর্থাৎ এক আইনসভায়, এই বিধানসভায় আমরা দেখলাম খান খান তৃণমূল। একেবারে আমরা দেখছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি একটা নতুন তৃণমূলের জন্ম দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ব্যাকফুটে চলে গেলেন। এই এক মাসের মধ্যে যা হলো, আর যেই সম্ভাবনা, যেই এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলা আপনাদের দিচ্ছে, খুব শিগগিরই কি তাহলে সংসদের নিম্নকক্ষ লোকসভাতেও তাই হতে চলেছে? এখান থেকে আরো একটা পয়েন্ট, এই যে বাংলায় মহারাষ্ট্র মডেল, এ নিয়ে আমরা এত কথা বলছিলাম, সত্যিই তো সেদিকেই ইঙ্গিত, সেদিকেই যাচ্ছে এই গোটা রাজনৈতিক পরিসর। আরো একবার চলে যাব, কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতা এলো, ভাঙন ধরলো আঞ্চলিক একটি দলে। আমরা দেখলাম এখানেও বিজেপি ক্ষমতা এলো, আর আঞ্চলিক দল, এ রাজ্যের শাসক দল যারা ছিল, তৃণমূল ভেঙে খান খান। এর কি পলিটিক্যাল সিগনিফিকেন্স? একদমই, সেই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে যেটা মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নব তৃণমূল, তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনই বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনই লোকসভায় এই নব তৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন। এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে, আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল, যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার মুখ ছিলেন, নেতা ছিলেন উদ্ধব ঠাকরে। তারপর দেখা গেল দলটা ভেঙে গেল, শিবসেনা একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মুখ ছিলেন, মাথা ছিলেন শরদ পাওয়ার। সেই এনসিপি ভেঙে দুই ভাই হয়ে গেল, এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবং এটাও যেটা তুমি বলছো, যে তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্রে বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে 2টো আঞ্চলিক দল ভেঙে গেল। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে যে বড় আঞ্চলিক দল তৃণমূল ভেঙে যাচ্ছে, তৃণমূলে নব তৃণমূল হয়ে গেল।
এর পিছনে কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে কিনা? অবশ্যই রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এই দুটো ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। কেন এ কথা বলছি? কারণ দেখো, তুমি যদি ভালো করে মনে করো যে উত্তরপ্রদেশ, সবসময় বলা হয় যে কেন্দ্রে যদি ক্ষমতা দখল করতে হয়, কেন্দ্রের শাসনভার যদি নিতে হয়, তাহলে সেই রাস্তাটা উত্তরপ্রদেশ হয়ে যায়। সেই উত্তরপ্রদেশে কি হলো? সেই উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলো। বিজেপি যখন ক্ষমতায় এলো, বেশ কয়েক বছর ধরে তারা ক্ষমতায়, তাতে দেখা গেল সেখানকার আঞ্চলিক দলদের হাল বেহাল। তাতে প্রথমে হচ্ছে বিএসপি মায়াবতীর বিএসপি, বহুজন সমাজ পার্টি এখন অস্তিত্ব সংকটে, প্রায় নেই বললেই চলে। আর সমাজবাদী পার্টি মুলায়ম সিং যাদবের, যেটার এখন মাথা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আছে বটে, কিন্তু তারা ক্রমশই ক্ষয়িষ্ণু। এবার তুমি চলে আসো উত্তরপ্রদেশ থেকে বিহারে কার দল ছিল? আঞ্চলিক দল আরজেডি, লালু প্রসাদ যাদবের এই দল এখন দেখেন তার ছেলে তেজস্বী যাদব। এই লালু প্রসাদ আরজেডিও কিন্তু হেরে গেছে বিহারে, এবং তাদেরও কিন্তু অবস্থা সঙ্গীন। বিহারে খুব কঠিন লড়াইয়ের মধ্যে তারা রয়েছে। এরপর যদি তুমি আসো ওড়িশায় কার দল? আঞ্চলিক দল কি ছিল? বিজেডি, বিজু জনতা দল। বিজু পটনায়ক তৈরি করেছিলেন, তার ছেলে নবীন পটনায়ক 2000 সালে তিনি মুখ্যমন্ত্রী হন প্রথমবার। টানা 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পটনায়ক। 2024 সালে আমরা জানি লোকসভা ভোট যেবার হয়, সেই একই সঙ্গে ওড়িশায় বিধানসভা ভোট হয়। ওড়িশায় বিধানসভা ভোট হলো, ওড়িশায় তছনছ হয়ে গেল বিজেডি, সেই আঞ্চলিক দলও তছনছ হয়ে গেল। আর কি হলো ওড়িশার পর? এবার তুমি দিল্লির কথা ভাবো। দিল্লিতে 2014 সালে দেশ জুড়ে মোদি ঝড়, মোদি ক্ষমতায় এলেন, প্রধানমন্ত্রী হলেন, পরের বছর প্রথম ভোট দিল্লিতে মোদির ওই ঝড়ের মাঝখানে কেজরিওয়াল পেল 67, কেজরিওয়ালের আম আদমি পার্টি পেল 67খানা আসন, বিজেপি পেল মাত্র 3টে আসন। সেই আম আদমি পার্টির এখন কি অবস্থা দেখো। এবার আবার বিজেপি সেই দিল্লিতে ক্ষমতায়, আম আদমি পার্টিকে দিল্লিতে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। আম আদমি পার্টির যেই সাংসদ রাঘব চাড্ডা, আম আদমি পার্টির অন্যতম ফেস, তিনি সহ 7 জন এমপি আম আদমি পার্টি ছেড়ে চলে গেলেন কোথায়? বিজেপিতে। অর্থাৎ এই যে আমি তোমাকে 5টা রাজ্য বললাম, কি বললাম? উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, দিল্লি, আর আগে বললাম মহারাষ্ট্র। এই 5টা রাজ্যেই বিজেপি ক্ষমতায়, বিজেপির মুখ্যমন্ত্রী, এবং 5টা রাজ্যেই যেসব আঞ্চলিক দল দীর্ঘদিন ধরে তাদের ক্ষমতা ছিল বা তারা দাপট দেখিয়েছে, তারা কিন্তু প্রায় ভেঙে খান, কেউ ক্ষয়িষ্ণু, কেউ নড়বড় করছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থায় যদি তৃণমূল, মানে এই যে তৃণমূলের যে নবতৃণমূল, তারা যদি বিধানসভায় যেটা ঘটিয়েছে সেটা লোকসভাতেও করতে পারে, তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু বিধানসভার মতোই লোকসভাতেও হতে পারে। সেখানে তাদের হাতেই চলে আসতে পারে তৃণমূলের, মানে নবতৃণমূলের যে দলনেতা হবে লোকসভার, সেটা তাদের মধ্যে থেকেই কেউ পাবেন। এবং এই জল্পনাটা আরো বেড়েছে, এই যে তার জন্য দরকার তো 20 জন সাংসদের সমর্থন, এই জল্পনাটা আরো বেড়েছে দিব্যেন্দু অধিকারীর একটি মন্তব্যে। আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন এসেছে মিনিমাম 10 থেকে 15 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যাদের সাথে আমার সংসদীয় জীবন কেটেছে। আমি তাদেরকে হাত জোড় করে কবরেজোড়ে বলেছি, আমার দলই শেষ কথা, ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই আল্লাহ গেল। দল যতক্ষণ না আমাদের ছাঁকনি জাল, ওই আমরা চা খাই না, পাতা চা ছাঁকা হয়, সেই ছেঁকে দল যখন সিদ্ধান্ত নেবে সেটাই শেষ। ভাঙ তো দলটা আগে না উঠে যেত, যদি তখনকার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এত মদত না দিত। যা করেছে সবকিছু মদত দিয়ে গেছে, ভাবছো বিজেপির বিরুদ্ধে লড়বে। থ্যাঙ্কস টু অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার অ্যান্ড টোটাল পার্টি শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়েছিল এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাকে ভাষা জুগিয়েছিল। আজ সাকসেসফুল হয়েছি। এটা আমরা যদি সেদিন করতে পারতাম, আমাদের যদি, কিন্তু আমাকে মমতা ব্যানার্জি এমএলএরা মানলো। আমি কি অন্যায় করেছিলাম? স্পিকারের সামনে মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমার উপর হামলা করলো, যে সব এমএলএরা আমি জানি তাদের এমএলএরা, তখন তোমার জ্ঞান ছিলাম দেখেছি, আমার সামনের সিটে সেভাবে এসে আক্রমণ করলো। তো লজ্জা করে না? সে আবার গণতন্ত্রের কথা বলে। হাইকমান্ড আপনার না পাশে দাঁড়ায় নেই, দুর্ভাগ্য তো, সেই জন্যই এই অত্যাচারগুলো চালিয়ে গেছে।
বিজেপির জয় আঞ্চলিক দলের ভয়, বিজেপির সরকার গড়ছে আর আঞ্চলিক দল তৈরি হচ্ছে। দেখুন।